নম্বর ছিল পৃথিবীর বেশিরভাগ মানুষ তারকা বললেই বোঝে বিখ্যাত কোনো হলিউড তারকার কথা। খুব কম মানুষই জানে সত্যিকারের তারাদের নাম, যে তারারা হলিউডে নয়, থাকে রাতের আকাশে। সংবাদ মাধ্যমে হলিউড তারকাদের জীবনের প্রায় সব কথা জানা যায়, তবে সত্যিকার তারাদের জীবনের গল্প আরো অনেক আকর্ষণীয়, দারুণ রোমাঞ্চকর। আমাদের জীবনে এদের ভূমিকাও কল্পনাতীত। তারাদের সেই গোপন জীবনের মুগ্ধকর বাস্তবতায় আপনাদের স্বাগতম। রাত ফুরলে তারারা ম্লান হয়ে যায়, পৃথিবী সূর্যের দিকে ফেরে, সূর্য ওঠে। আমরা বলি বটে সূর্যোদয়, তবে আসল কথাটি হবে নক্ষত্রোদয়। পৃথিবীর প্রায় 150 কিলোমিটার দূরের সূর্য আমাদের সবচেয়ে কাছের তারা। আমাদের কাছে এই নক্ষত্রটির আলো পৌঁছাতে প্রায় 8.5 মিনিট সময় লাগে। এই সূর্যের আলো তাপই পৃথিবীর বেশিরভাগ প্রাণকে বাঁচতে সাহায্য করে, আর সব নক্ষত্রের মতোই এর বুকের ভেতরেও ঘটে চলেছে প্রচন্ড পারমাণবিক বিস্ফোরণ। এই বিস্ফোরণে বেরিয়ে আসে বিপুল শক্তি, এর নিজের মহাকর্ষীয় টান, আর এই বিস্ফোরণের মধ্যকার ভারসাম্যই একে আকৃতি দেয়। সূর্যের এই আকৃতি আমরা দেখতে পাই নীল আকাশে। বেশ কিছু নভোযানের যান্ত্রিক চোখ খুব কাছ থেকে ছবি তুলেছে সূর্যের প্রকট বিস্ফোরণ ক্ষমতার, আর এর সত্যিকার আকৃতিও বিশাল। 1,40,00,000 কিলোমিটার, মানে সূর্যের বুকে হেঁটে যাবে প্রায় 10 লাখ পৃথিবী। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5,500 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি, আর এর কেন্দ্রে যেখানে নিয়ত ঘটছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, সেখানকার তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি। আমরা রয়েছি সূর্যের খুব কাছে, তাই সূর্য আমাদের কাছে এত বড় আর উজ্জ্বল মনে হয়। কিন্তু সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের তারাটি থেকে এটিকে কেমন দেখায়, সেটা জানতে একটুখানি নক্ষত্র ভ্রমণ করে শক্তিশালী নভোযানে চড়ে বসি। দারুণ দ্রুতগতির এই নভোযানে চড়ে আমরা বেরিয়ে এসেছি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় 2,75,000 গুণ পথ। এখন আমরা আছি আলফা সেন্টাউরি নামের এক বহু নক্ষত্র ব্যবস্থায়। রাতের আকাশে তারামণ্ডল চেনা থাকলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানেও আকাশ ওরকমই। ওই যে দেখুন আমাদের বড় পরিচিত ডাব্লিউ আকৃতির ক্যাসিওপিয়া তারামণ্ডল। আর এই যে এখানে একটা বাড়তি নক্ষত্র আছে দেখতে পাচ্ছেন, এটা আমাদের সূর্য। রাতের আকাশের হাজারো তারার মাঝে অতি সাধারণ এক তারা। আমাদের যে এটি এখন 41 মিলিয়ন মিলিয়ন কিলোমিটার, মানে 4.5 আলোকবর্ষ দূরে। চলুন আবার যাত্রা করি। এবারে আমরা আছি পৃথিবী ও সূর্য থেকে শত সহস্র আলোকবর্ষ দূরে। দেখতে পাচ্ছি আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েকে। এই গ্যালাক্সিতে রয়েছে প্রায় 2 লক্ষ মিলিয়ন তারা। আমাদের সূর্য এর একটি। তবে এই এত দূর থেকে আমাদের নক্ষত্রটিকে আর আলাদা করে চেনা যাচ্ছে না। আমরা জানি এটা আছে আমাদের গ্যালাক্সি কেন্দ্র থেকে 2/3 দূরে। বনে যেমন পুরো গাছ, কচি গাছ, মৃত গাছ ও নতুন চারা থাকে, তেমনি একটি গ্যালাক্সিতেও থাকে সব ধরনের সব বয়সের তারা। কোথাও কোথাও জন্ম নিচ্ছে নতুন নক্ষত্র, কোথাও আবার বুড়ো তারারা কাটাচ্ছে জীবনের শেষ সময়।
দল বলে। কোথাও আবার রয়ে গেছে এককালীন ঐশ্বর্যময় তারাদের অবশেষ। আপনি হয়তো জিজ্ঞেস করবেন, বহুদূরের এসব জিনিসের ব্যাপারে আমরা এত কিছু কিভাবে জানি? সূত্র রয়েছে আমাদের চিরচেনা রংধনুতেও। বায়ুমণ্ডলের পানির ফোঁটার মধ্য দিয়ে সূর্যরশ্মি যাওয়ার সময় সৃষ্টি হয় রংধনুর। পানির ফোঁটা সাদা আলোকে ভেঙে ফেলে 7 রঙে। আমরা যে আলোটুকু দেখি, মানে দৃশ্যমান আলো, এটুকু বহুদূর নক্ষত্রের বিকিরণের অতি ক্ষুদ্র অংশ। সবটা বিকিরণের সবটুকু আলোকে বলে বর্ণালী। নক্ষত্রের বর্ণালী বিশ্লেষণ ও গবেষণা করে জানা যায় এর জীবনকালের নানা দিক, নানা রহস্যের সমাধান। এভাবে আমরা জেনেছি তাপমাত্রা ও আকারে অনেক ভিন্ন হয় নক্ষত্রেরা, আর এই বৈশিষ্ট্যগুলো মূলত যে কোনো তারার গঠন, উপাদান, বয়স আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরের সঙ্গে সম্পর্কিত। অতি ভারী নক্ষত্রদের জীবনকাল হয় সংক্ষিপ্ত, কম ভারী তারারা আবার বাঁচে দীর্ঘকাল। দ্রুত বাঁচো, মরো তারুণ্যে, এটাই নিয়ম এই তারকা জীবনের। বেশিরভাগ তারাই অবশ্য আমাদের সূর্যের চেয়ে ছোট ও কম উষ্ণ, কোনোটি ট্রিলিয়ন বছর ধরেও বাঁচে। অতি ধীরে পোড়াতে থাকে বুকের ভিতরের পারমাণবিক জ্বালানি হাইড্রোজেন। আমাদের সূর্য এদের তুলনায় বড়, উত্তপ্ত ও উজ্জ্বল। নিজের সব জ্বালানি পুড়িয়ে ফেলবে 800 থেকে 1000 কোটি বছরে। আর এই যে নক্ষত্রটি, সিরিয়াস নাম, এটি সূর্যের চেয়েও 26 গুণ উজ্জ্বল, জ্বালানি রয়েছে দ্বিগুণ। অথচ এটা নিজের সব জ্বালানি শেষ করে ফেলবে মাত্র কয়েকশো মিলিয়ন বছরে। তবু সূর্যই আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা, কারণ এটা রয়েছে মাত্র 8.5 আলোকবর্ষ দূরে। আর এই যে তারাটি, রাইজেল নাম, এটি রয়েছে সূর্যের চেয়ে প্রায় 100 গুণ দূরে। এর ভর সূর্যের 20 গুণ, প্রায় 40,000 গুণ উজ্জ্বল। অথচ এটা বাঁচবে মাত্র কয়েক মিলিয়ন বছর। কোনো নক্ষত্র শুধু লাখ দশেক বছর বা আরো কম বাঁচে, তবে এদের ভর হতে পারে সূর্যের প্রায় 150 গুণ। এরকম সবচেয়ে পরিচিত সর্ববৃহৎ তারাটির নাম অ্যান্টারেস। লাল দানব এই তারাটিকে যদি আমাদের সৌরজগতে বসিয়ে দেওয়া হয়, তাহলে এটা অবলীলায় গিলে নেবে বৃহস্পতি পর্যন্ত সবকটি গ্রহকে। এই তারাটি এখন আছে জীবনের শেষ প্রান্তে, মানে এটা এখন এক নাক্ষত্রিক বোমা, রয়েছে বিস্ফোরণের অপেক্ষায়। এই বিস্ফোরণের নাম সুপারনোভা। হ্যাঁ, এটি একটি ভবিষ্যৎ সুপারনোভা। পৃথিবী থেকে অ্যান্টারেসকে দেখা যায় বৃশ্চিক নক্ষত্র মণ্ডলের এক দারুণ লাল তারকা হিসেবে, মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দিকে। বিশাল সব দানবীয় নভোদূরবীনের চোখে দেখেছি আমাদের গ্যালাক্সির প্রাণবন্ত কেন্দ্রীয় অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ শীতল গ্যাস মেঘ, ধুলোবালি, তরুণ তারা, বুড়ো নক্ষত্র আর মৃত নক্ষত্রের অবশেষ। আর এই যে এটা একটা মৃত নক্ষত্রের অবশেষ। 1000 বছর আগে সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়েছিল তারাটি। তার অবশেষ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ছে আজও। পৃথিবীর আকাশে থাকলে এটি 80টি পূর্ণ চাঁদের জায়গা দখল করে নিত অনায়াসে। আর এই অল্প জায়গা জুড়ে থাকা অবশেষ প্রায় 400 বছর আগে বিপুল ভরের এক নক্ষত্র বিস্ফোরণের সৃষ্টি। বিস্ফোরণের মৃত নক্ষত্রই আসলে সুপারনোভা। এর সব জ্বালানি পুড়ে গেছে, থেমে গেছে শক্তি উৎপাদন। নিজের মহাকর্ষের টানে চুপসে গেছে নক্ষত্রটি। তারপর টুকরো টুকরো হয়ে গেছে প্রচন্ড বিস্ফোরণে। এসব সুপারনোভাই তৈরি করে মহাবিশ্বের সব ভারী মৌল, যেসব মৌল আমাদের গ্রহটিতে কাজে লাগে নিয়মিত, আমাদের দেহের জন্য, প্রযুক্তির জন্য। নক্ষত্রটি যদি কৃষ্ণ গহ্বর তৈরির মতো ভারী না হয়, তাহলে তৈরি হতে পারে ক্ষুদ্র ঘূর্ণমান নিউট্রন তারা, মাত্র কয়েক কিলোমিটার বিস্তৃত। প্রচন্ড শক্তিশালী এদের মহাকর্ষীয় ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র। এরা যখন ঘোরে, আমরা তখন ঘূর্ণমান এক ধরনের বিকিরণ দেখতে পাই, ধারাবাহিক স্পন্দন বা পালসের মতো দেখায়। সেখান থেকে এসেছে এদের নাম, পালসার। রাইজেল নক্ষত্রটি ভবিষ্যতের সুপারনোভাদের অন্যতম। আত্মধ্বংসী বিস্ফোরণে এটি তুলনামূলক দ্রুতই মারা যাওয়ার কথা। অতি দানবী তারাটি পৃথিবী থেকে 800 আলোকবর্ষ দূরে। এর প্রস্থ সূর্যের 70 গুণ। কল্পনায় শত শত মিলিয়ন কিলোমিটার দূরের বায়ুহীন এক বিশ্ব থেকে দেখলে রাইজেলের মৃত্যু হতে পারে দম বন্ধ করা অবিশ্বাস্য সুন্দর দৃশ্য। 40,000 সূর্যের আলো নিয়ে জ্বলজ্বলে এক মৃত্যু হবে সেটা। কাছ থেকে দেখলেও বড় সুন্দর দেখায় রাইজেলকে।
পর্যবেক্ষণ থেকে দেখা যায় এ তারাটি বিপুল পরিমাণে এর ভেতরের পদার্থ উগড়ে দিচ্ছে মহাশূন্যে। এরকম নিয়মিত হারে ভর হারানোর ফলে রাইজেল হয়তো শেষে বিস্ফোরিত হবে না, নিজের শেষ দিনগুলো কাটাবে সাদা বামন তারা হিসেবে, চারপাশে যার ঘিরে থাকবে বিশাল এক নীহারিকা। তাহলে এখন যতক্ষণ বেঁচে আছে, চলুন না গিয়ে তাকে দেখে আসি বিখ্যাত কালপুরুষ তারামণ্ডলে। এই ঘূর্ণমান বিপুল ভরের নাম বিটলজুস। অ্যান্টারেসের পর পরিসরের সবচেয়ে বড় লাল দানব তারা। এই বিটলজুসও বর্তমানে রয়েছে জীবনের শেষের দিকে। আগামী কয়েক মিলিয়ন বছরের যে কোনো মুহূর্তে এটি বিস্ফোরিত হতে পারে। এই বিস্ফোরণ যখন হবে, বিটলজুসকে তখন পৃথিবী থেকে দেখাবে প্রায় চাঁদের মতোই উজ্জ্বল। কালপুরুষের ঘাড়ের কাছে রাইজেলের বিপরীতেই আছে বিটলজুস। মহাকাশে এরকম গ্যাস মেঘকে বলে নীহারিকা, আর কালপুরুষের নীহারিকাটি আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল নীহারিকা। মাত্র কয়েক লাখ বছর বয়সী শত শত তরুণ নক্ষত্রের আবাস এটি। এসব উত্তপ্ত তরুণ তারাদের বিকিরণের ফলে এই মেঘের ভেতরের নানা চড়াই উতরাইয়ের ভাঁজে ভাঁজে জ্বলজ্বল করে গ্যাস। এখানকার অনেক তারাকে ঘিরে আছে কালচে ধরনের নানা পদার্থের গোলক। এগুলো সম্ভবত কোনো সদ্যজাত গ্রহ ব্যবস্থা, গড়ে উঠছে এখনো। নক্ষত্রের এই আতুর ঘরের ভেতরে এরকমই একটি গ্রহে আছি আমরা এখন। এই গ্রহ থেকে দেখলে উজ্জ্বল এসব নীল নক্ষত্রকে দেখাবে বিন্দুর মতো। আশেপাশের গ্যাস সমুদ্রে যেন জ্বলজ্বল করছে কিছু মহাজাগতিক মুক্ত। কালপুরুষ নীহারিকা থেকে 5 গুণ দূরে রয়েছে পার্সিয়াস তারামণ্ডলের এই বিখ্যাত তারাপুঞ্জ জোড়। পুঞ্জ দুটো রয়েছে পরস্পর থেকে 300 আলোক বর্ষ দূরে। এই তরুণ তারাদের বয়স 1,40,00,000 বছরেরও কম। শত মিলিয়ন বছরে এরা আরো তীব্রভাবে জ্বলে উঠবে। তখন তাদের দেখাবে অনেকটা বিখ্যাত প্লায়ারিস নক্ষত্রপুঞ্জের মতো। এই নক্ষত্রপুঞ্জটি আমাদের কাছে বেশি পরিচিত 7 সিস্টার্স বা 7 বোন নামে। তরুণ এসব তারাদের থেকে আমরা চলে এসেছি সবচেয়ে বয়সী কিছু তারার কাছে। এরা আমাদের গ্যালাক্সির চেয়েও বেশি বয়সী। প্রায় 500 কোটি বছর আগে পৃথিবীর যখন জন্ম হচ্ছে, এই নক্ষত্রদের বয়স তখনই ছিল প্রায় 700 কোটি বছর। এই বুড়ো তারাদের পাওয়া যায় গোলকীয় নক্ষত্রপুঞ্জে। গোলকাকৃতির এসব নক্ষত্রশালা আমাদের গ্যালাক্সি ও অন্যান্য এমন অনেক গ্যালাক্সির কেন্দ্রের খানিকটা বাইরের দিকে থেকে গ্যালাক্সি কেন্দ্রকে ঘিরে ঘুরে চলে। এসব নক্ষত্রপুঞ্জে ঘনভাবে থাকে লাখ লাখ তারা। গোলকীয় এমন এক নক্ষত্রপুঞ্জের এক কাল্পনিক গ্রহে আছি আমরা। আকাশ যেন ঝলসে যাচ্ছে। সম্ভবত প্রায় 13,000 তারা ছড়িয়ে রয়েছে আকাশে। এরকম নক্ষত্রপুঞ্জে গ্রহ বড় দুর্লভ। গ্রহ তৈরির জন্য প্রয়োজনীয় ভারী পদার্থ আসে নক্ষত্র বিস্ফোরিত হলে। এরকম কোন নক্ষত্র এখানে বিস্ফোরিত হয়নি আদৌ। আর এই অরিগা নক্ষত্রপুঞ্জে রয়েছে এক দারুণ তারকা, অ্যাপসিলন অরিগে। পৃথিবী থেকে দেখা যায় প্রতি 27 বছরে অদ্ভুত এক গ্রহণ হয়। 2 বছর ধরে তারার দল একবার উজ্জ্বল হয়ে ওঠে, তো আবার ম্লান হয়ে যায়। কাছ থেকে দেখলে বড় আশ্চর্য এক দৃশ্য দেখা যেত। 800 মিলিয়ন কিলোমিটার বিস্তৃত নিকষ কালো একটি ডিস্ক পেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় নক্ষত্রটির সামনে দিয়ে। এই রহস্যটি ভেদ করেছে স্পিটজার নভোদূরবীন। দেখা গেছে কালো এই ডিস্কটি মূলত ঘিরে আছে আরেকটি তারাকে। ডিস্কটি গড়ে উঠেছে ধুলোর আকারের অতি ক্ষুদ্র সব কণা দিয়ে। এইসব পদার্থ সম্ভবত এসেছে কেন্দ্রের মৃতপ্রায় নক্ষত্রটি থেকে। মুমূর্ষু হলেও নক্ষত্রটি আজও 1,40,000 সূর্যের মতো উজ্জ্বল। যেসব তারার আলোর বিচ্ছুরণ বদলে যায় তাদের বলে বিষম তারা।
পার্সিয়াস নক্ষত্রপুঞ্জের অ্যালগল তারাটি প্রথম আবিষ্কৃত গ্রহণ হওয়া বিষম তারা। পৃথিবী থেকে মনে হয় এটি যেন বারবার চোখ টিপ দিচ্ছে, সেজন্য এর নামই হয়ে গেছে দ্য ডেমন স্টার, শয়তান তারা। এর নিয়মিত পরিবর্তনের হার পরিমাপ করে দেখা গেছে আসলে এখানে রয়েছে দুটো তারা। এরা পরস্পরকে বারবার পেরিয়ে যাচ্ছে নিয়মিত লয়ে, ঢেকে দিচ্ছে পৃথিবীর আকাশপটে। এরা এত কাছে, মাঝের দূরত্ব মাত্র ৮০ লাখ কিলোমিটার, তাই একটি অন্যটি থেকে পদার্থ টেনে নিচ্ছে। আর পুরো ব্যবস্থাটি জুড়ে বেতার ও এক্স-রে তরঙ্গের শিখা প্রচণ্ড সক্রিয়। মীরা নক্ষত্রটি অ্যালগল থেকে ভিন্ন। এটিও বিষম তারা, তবে এর কারণ এটির আকার বদলে যায়। প্রতি ১১ মাসে এটি ১০০০ গুণ উজ্জ্বল ও ম্লান হয়। এভাবে হতেই থাকে। পরবর্তী জীবনে আমাদের সূর্যও মীরার মতো হয়ে যাবে। পৃথিবীর চেয়েও ছোট সাদা বামন নক্ষত্রে পরিণত হওয়া এই দুটো তারারই নিয়তি। মহাকাশে ছুটতে ছুটতে পদার্থ হারাচ্ছে মীরা। এসব পদার্থ মিলে গড়ে তুলেছে ১৪ আলোকবর্ষ বিস্তৃত লম্বা এক গ্যাস লেজ। মীরার একটি দূরবর্তী সঙ্গী তারা আছে, ওটার চারপাশে সম্ভবত গ্রহদের জন্ম হচ্ছে। এখন পর্যন্ত পৃথিবীর মতো কোনো গ্রহ আবিষ্কৃত হয়নি, তবে কাছের তারাগুলোকে ঘিরে ঘুরে চলা শত শত গ্রহ আবিষ্কৃত হয়েছে। দেখে মনে হয় নক্ষত্র আর গ্রহদের জন্ম যেন পিছাপিছি ঘটনা। বহু দূরের গ্যালাক্সিগুলোর গ্রহেরা শনাক্ত করার জন্য একটু বেশি দূরে, তবে নক্ষত্রের জন্ম শনাক্ত করা যায় সহজেই। অক্টোবরের আকাশে পৃথিবী থেকে খালি চোখেই দেখা যায় আমাদের নিকটতম বড় এই গ্যালাক্সিটিকে, অ্যান্ড্রোমিডা। আকারে সম্ভবত আমাদের মিল্কি ওয়ের দ্বিগুণ। এটি থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে প্রায় ২৫ লাখ বছর। এটির ভালো যে কোনো ছবিতে স্পষ্ট দেখা যায় বিশাল সব ধুলো ও গ্যাস মেঘ, নক্ষত্রের আঁতুড় ঘর। এই ছোট্ট গ্যালাক্সিটিতে হাইড্রোজেনের জলজলে গোলাপি গ্যাস মেঘ দেখা যায় সহজেই। কাছে হোক বা দূরে, যে কোনো গ্যালাক্সিতেই তারা জন্মের এই সুস্পষ্ট চিহ্ন খুঁজে পাওয়া যায়। যেমন পাওয়া যায় নানা বয়সী তারা। এসব পর্যবেক্ষণ থেকে বোঝা যায় আকাশের তারাদের গোপন জীবনের ব্যাপারে আমাদের ধারণা অন্তত দৃশ্যমান মহাবিশ্বের জন্য সত্যি। আমরা এখন আবার ফিরে এসেছি আমাদের গ্যালাক্সিতে। দেখছি আমাদের কাছের সবচেয়ে বড় নক্ষত্রের আঁতুড় ঘর। পৃথিবী থেকে প্রায় ১২০০ আলোকবর্ষ দূরে রয়েছে এই বিশাল গ্যাস মেঘ, ধুলো এবং তরুণ নক্ষত্রেরা। জ্যোতির্বিদরা একে বলেন আণবিক মেঘ। কালপুরুষ তারামণ্ডলের চারপাশের বিশাল একটি অঞ্চল জুড়ে আছে এটি। এই মেঘটিকে দেখুন, এটার অবস্থান কালপুরুষ নীহারিকার ৫ গুণ দূরে। ভেতরে লুকিয়ে থাকা তরুণ তারাদের আলো ও শক্তিতে যেন ফেটে পড়ছে। এই বিশাল গ্যাস মেঘের বিস্তৃতি হতে পারে আমাদের সূর্য থেকে সবচেয়ে কাছের তারা আলফা সেন্টারি পর্যন্ত। বহু দূর থেকে মেঘটাকে মনে হচ্ছে প্রচন্ড ঘন। বাস্তবে এটি প্রায় শূন্য ভ্যাকুয়াম এক অঞ্চল, তাই সহজে চাইলে তাদের পরস্পরের কাছে টেনে আনা যায়, আবার সরিয়ে নেওয়া যায় দূরে। নক্ষত্রের জন্ম ঠিক কিভাবে হয় সেটা আমরা এখনো পুরোপুরি বুঝি না, তবে বিজ্ঞানীদের ধারণা কাছের বিস্ফোরিত তারারা এক্ষেত্রে ভূমিকা রাখে। তাদের বিস্ফোরণের ধাক্কা এই হাইড্রোজেন ভর্তি অণুর মেঘকে ধীরে ধীরে সংকুচিত করে নিয়ে আসে পরস্পরের কাছে। সময়ের সাথে সাথে মহাকর্ষ এই মেঘদের পরস্পরের আরো কাছে নিয়ে আসে। তাদের কেন্দ্রের তাপমাত্রা ও চাপ এত বেড়ে যায় যে শুরু হয়ে যায় পারমাণবিক ফিউশন বিক্রিয়া। এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পরমাণুরা যুক্ত হয়ে যায়, তৈরি করে হিলিয়াম। এ সময় বেরিয়ে আসে বিপুল শক্তি। বেশিরভাগ সময় এসব আদি নক্ষত্রেরা মহাকাশের নিঃসীম শূন্যে ছুড়ে দেয় নানা রকম পদার্থের কণারশ্মি। ইংরেজিতে এই কণারশ্মিকে বলে নাক্ষত্রিক জেট। একসময় ফিউশনের ফলে সৃষ্ট বহির্মুখী বল আর ভেতরের দিকে মহাকর্ষের টান ভারসাম্যে চলে আসে, জন্ম নেয় শিশু নক্ষত্র। তারপর তরুণ তারাটির চারপাশের শীতল পদার্থগুলো একসঙ্গে জুড়ে যেতে থাকে তারাটির মহাকর্ষের টানে। এভাবে তৈরি হয় গ্রহের দল।
তারাদের সাথে এদের পার্থক্য হলো পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় এরা কোনো তাপ বা আলো উৎপাদন করে না, শুধু নিজের নক্ষত্রের আলো প্রতিফলিত করে মহাকাশের অন্ধকারে। এখানে হাবল টেলিস্কোপের ছবিতে দেখা যাচ্ছে একটি নক্ষত্র ব্যবস্থার জন্ম হচ্ছে ৩.৫ আলোকবর্ষ বিস্তৃত এই অনুর মেঘের ভেতর। লুকিয়ে থাকা একটি তরুণ তারা নিজের অস্তিত্ব প্রমাণ করছে জেট ছুঁড়ে দিয়ে। এই ছবিটা দেখুন, লাখো বছর পর এ ধরনের নক্ষত্রের আঁতুড়কে দেখায় ঠিক এরকম। জায়গাটির নাম রোজেট নিহারিকা, যেখানে প্রথম জ্বলে উঠেছিল সেই ধুলোময় গ্যাসীয় আঁতুড় ঘর ছেড়ে বেরিয়ে আসছে প্রচন্ড উত্তপ্ত এসব তরুণ তারা। এরকম বহু নক্ষত্র ব্যবস্থা মোটামুটি স্বাভাবিক ঘটনা। এর কোনোটি আবার মহাবিশ্বের অদ্ভুততম সব দৃশ্য তৈরি করে। লীলা তারামণ্ডলের এই যমজ তারাদের দেখুন, দুটো তারা পরস্পরের এত কাছে থেকে ঘুরছে যে পারস্পরিক মহাকর্ষ বিকৃত করে ফেলেছে তাদের আকৃতি। ফলে দুটো তারার মধ্যে পদার্থ বিনিময় হচ্ছে। এই বিনিময়তার ফলে যমজ দুটোর চারপাশে তৈরি হয়েছে জটিল এক ধরনের সর্পিল ঘূর্ণি। এই ঘূর্ণি পাক খেয়ে চলেছে মহাশূন্যের মাঝে। তবে সব সঙ্গী তারাদের আবার এত ভালো বনে না। কয়েক বছর আগের কথা, একটা মিটমিটে নিষ্প্রভ তারা হঠাৎ ৬ লাখ গুণ উজ্জ্বল হয়ে উঠল। এই আলো ধীরে ধীরে আলোকিত করে তোলে আশপাশের গ্যাস মেঘ। এটা ছিল মূলত দুটো তারার সংঘর্ষ। ঠিক হলিউডের দুই তারকার সংঘর্ষ যেমন হয়, সেরকম ভয়ঙ্কর। হ্যাঁ, এইমাত্র আমরা সত্যিকার দুটো নক্ষত্রের মহাজাগতিক সংঘর্ষ দেখলাম। তারা দুটো অনিয়ন্ত্রিতভাবে ছুটে গিয়ে আছড়ে পড়ছে পরস্পরের গায়ে। কোনো নক্ষত্র ব্যবস্থায় যখন একটি তারা অন্যটির পৃষ্ঠ থেকে পদার্থ টেনে নিতে শুরু করে, ঘটতে পারে বিপুল পারমাণবিক বিস্ফোরণ। তাই চলুন এবার আগে একটু নিরাপদ দূরত্বে সরে যাই। এই যে দেখুন, দেখে মনে হচ্ছে যেন নাক্ষত্রিক বিস্ফোরণ। এটা আসলে একটি মুমূর্ষু নক্ষত্রের ভুতুড়ে আবরণ দেখে মনে হলেও এটা নাক্ষত্রিক বিস্ফোরণের ফলে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন বছরের বেশি সময় ধরে ধীরে ধীরে তারাটি এই পরিণতিতে পৌঁছেছে। এবারে কল্পনার সময়যানে চড়ে পেরিয়ে যায় আগামী কয়েকশো কোটি বছর। সূর্যের কেন্দ্রে পারমাণবিক প্রক্রিয়া বদলে গেছে, তাই বদলে গেছে সূর্য। ধীরে ধীরে এটা ফুলে উঠবে, এখনকার চেয়ে বড় হয়ে যাবে প্রায় ১৫০ গুণ। আরো বেশি করে তাপ ছড়াবে এটি সৌরজগৎ জুড়ে। বরফ গ্রহগুলো গলে যাবে, গ্যাস দানব গ্রহগুলোর বায়ুমণ্ডল উড়ে যাবে বাষ্প হয়ে। বাষ্প হয়ে যাবে পৃথিবীর সব সমুদ্র। আমাদের গ্রহটা পরিণত হবে ঝলসানো করতে। তবে সৌভাগ্যের বিষয়, এজন্য প্রস্তুত হতে আমরা আরো কয়েকশো কোটি বছর সময় পাব। তবে একসময় ঠিক এভাবেই আমাদের নীল গ্রহটির নিশ্চিত মৃত্যু হবে। মহাকাশ জুড়ে আমরা সূর্যের মতো নক্ষত্রের অবশেষ হামেশাই দেখতে পাই। এদের বলে গ্রহীয় নিহারিকা। মুগ্ধকর এসব গঠন গড়ে উঠেছে এক সময়ের জীবিত নক্ষত্রদের বায়ুমণ্ডলীয় গ্যাস দিয়ে। নাক্ষত্রিক বায়ুঝড় এসব বায়ুমণ্ডলীয় গ্যাসকে ছুঁড়ে দিয়েছে মহাশূন্যের নিঃসীম আধারে। প্রতিটি গ্রহীয় নিহারিকার কেন্দ্রে রয়েছে একটি ছোট উত্তপ্ত নক্ষত্র, কয়েক হাজার কিলোমিটার বিস্তৃত। জ্যোতির্বিদরা এই তারাকে বলেন সাদা বামন, মূল নক্ষত্র কেন্দ্রের সামান্য অবশেষ। জীবনের শেষ কয়েকশো কোটি বছরে মুমূর্ষু সূর্য বদলে দেবে এর চারপাশের মহাজাগতিক অঞ্চল। সূর্য থেকে বেরোনো গ্যাস তৈরি করবে জলজলে অপূর্ব সুন্দর গ্যাস মেঘ, সুবিশাল নাক্ষত্রিক আবরণ। এর অনেকটা ভেতরে পড়ে থাকবে আমাদের আজকের সৌরজগতের অবশেষ। আর মহাজাগতিক ছায়ের গোলক এককালের সূর্য। আমাদের প্রিয় এই নক্ষত্রটির জীবন বিপুল বিস্ফোরণে নয়, শেষ হবে মুগ্ধকর নাক্ষত্রিক গোরস্থান রচনার মধ্য দিয়ে। আমাদের জীবনদায়ী তারাটির জন্য যথার্থ মৃত্যু বটে। তবে আমাদের সৌভাগ্য
সূর্যের মৃত্যু হবে আরো কয়েকশো কোটি বছর পরে। আরো অগণিত সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারবো আমরা। সূর্যাস্ত মানে আর কিছুই না, আমাদের বুকে নিয়ে পৃথিবীটার সূর্যের উল্টো পাশে ঘুরে যাওয়া। সূর্যাস্ত জন্ম দেয় নতুন রাতের, আর নতুন রাত মানে আবারও আকাশে তাকানোর সুযোগ, জানা ও মুগ্ধ হওয়ার সুযোগ ওই বহুদূর